আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মুক্তবাক অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি এনায়েত। বলতে চাই অনেক কিছু, বলতে পারি না, কি বলিব কি করিব ভাইবা পাই না। অবশেষে আমি ভাবিয়া পাইলাম যখন দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির বর্তমান অন্যতম নেতা এবং সাবেক একজন সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে যে একটি বিতর্ক সৃষ্টি করছেন, যেটা যাদেরকে নিয়ে সৃষ্টি করছেন তারা আসলে বাংলাদেশের খুবই 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 সুসংগঠিত এবং খুবই আনুগত্যশীল একটি সংস্থা, অর্থাৎ সুপ্রতিষ্ঠিত একটি সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তিনি মন্তব্যটি করেছেন, যেটা হয়েছে যা তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী নাকি যে বর্তমানে সদ্য যেই বিদায়ী আওয়ামী লীগ আছে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। এখানে তিনি ভারতকেও টানছেন যে ভারতের প্রেসক্রিপশনে বা আমেরিকার প্রেসক্রিপশনে সেনাবাহিনী এই কাজটা করতেছে। এখন আসলে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমরা আমাদের দেশের মানুষ বা বাংলাদেশের সকল মানুষ আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, ভক্তি করি বা বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে সকলে চেষ্টা করি। কেননা বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা কখনোই কোনো বিতর্কের মুখে রাখতে চাই না বা দেখতে চাই না। আর এই বিষয়গুলো আমরা দেখেছি অনেক মানুষই, আর সেনাবাহিনী এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। কেননা যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তখন তারা যেইভাবে মানে নিজেদের দেশকে যেইভাবে তারা আগলে রেখে যেভাবে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন সেটা আসলে খুবই বিরল একটা দৃষ্টান্ত। আওয়ামী লীগ সরকারের আমলে এই সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু কারফিউ জারি করে সেনাবাহিনী নামাইছিল, কিন্তু এই সেনাবাহিনী আপনার আমার বা আমাদের এই জনগণের সাথে কিন্তু বেইমানি করেনি। অর্থাৎ সরকারের সাথে সেনাবাহিনী যদিও বেইমানি করেছে, অর্থাৎ সরকারের নির্দেশ পালন করেনি, কিন্তু জনগণের সাথে সেনাবাহিনী একতা পোষণ করছে। তাই সেনাবাহিনী হয়তো কোনো গুলি ছড়েনি, কোনো পদযাত্রায় বা শোভাযাত্রায় বা মিছিল মিটিংয়ে কোনো বাধা দেয়নি। আর যদি সেনাবাহিনী তখন বাধা দিত তখন হয়তো পরিস্থিতি উল্টো হইতে পারত। আর সেই সেনাবাহিনীকে আজকে তারাই, অর্থাৎ যারা সুযোগ সুবিধা তখন পেয়েছে সেনাবাহিনীর কাছ থেকে, তারাই আজকে বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন, যেটা আসলে কাম্য নয়। আর বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে বিতর্কের মুখে পরেও তাদের ধৈর্য দ্বারা হারায় নেই, এই বিষয়টা আমরা দেখছি গত 1-2 দিন পূর্বে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি তার বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দের সাথে যখন আলোচনা করছিলেন সেখানে তারা, অর্থাৎ তিনি বলেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে অনেকে বিতর্ক করার চেষ্টা করবে, সেটা আমাদের পেশাদারি দায়িত্ব হিসেবে বা পেশাদারভাবে মোকাবেলা করতে হবে। অর্থাৎ এখানে তোমরা কেউ মানে খেপে গিয়ে বা অন্য কোনো ভুল সিদ্ধান্ত নিও না, কেননা এখানে আমরা পেশাদার আচরণই করা উচিত। অর্থাৎ সেনাবাহিনীর রুলস অনুযায়ী বা রুলস রেগুলেশনের ভিতরে যেটা আছে আমরা ওইভাবেই তাদের সাথে আলোচনা করবো বা ওইভাবেই কথা বলবো বা ওইভাবে আচরণ করবো, এরকম ভাষ্য। যাই হোক, সেনাবাহিনীর বিষয়ে এইভাবে হাসনাত সাহেব না বললেও পারতেন। হ্যাঁ, তারা আসলে যেই মাফের নেতা বর্তমানে বা যেই মাফের পর্যায়ে চলে গেছেন সেটা তারা যেটা বলবেন সেটাই আসলে খবর এবং মিডিয়ার শিরোনাম হয়, এটা আমরা দেখি। আর আমরা যাই একটু তাদের, অর্থাৎ নাগরিক কমিটির আরেকজন, জাতীয় নাগরিক কমিটির আরেকজন সিনিয়র নেতা বা আরেকজন নেতা, অন্যতম নেতা বলা যায়, জনাব সার্জিস আলম। তিনি আসলে সাবেক বলা হয়েছেন তিনি ছাত্রলীগ করতেন, সেখান থেকে তিনি সমন্বয়ক থেকে আজকে তিনি নাগরিক কমিটির প্রভাবশালী নেতা। আর দেখলাম তিনি সাম্প্রতিক সময়ে তার নিজ এলাকায় তিনি একটি যে কোনো জনসভা বলেন পদসভা বলেন যেটাই হোক তা করার উদ্দেশ্যে শতখানেক গাড়ি নিয়ে তিনি সেখানে শোডাউন করেছেন। এখন আমার এখানে একটু প্রশ্ন বা এখানে একটু কথা, আসলে শতখানেক গাড়ি নিতে তো তার অনেক খরচ হয়েছে, এই টাকা তিনি কোথায় পেলেন? কারণ আমরা দেখছি আমরা যখন মানে যেরকম মিডল ক্লাসের, তিনিও ওইরকম মিডল ক্লাস রয়েছে, তিনি কোনো মানে জমিদারের ছেলে না বা জমিদার ফ্যামিলির পোলাপান না। এখন সেখানে তিনি এই খরচ কোথায় থেকে পেলেন সেই প্রশ্ন আমার আপনার সবারই আছে, যেটা নিয়ে আসলে সাম্প্রতিক সময়ে গত 2-3 দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুক ইউটিউব সব জায়গায় আসলে এই বিষয়ে আলোচিত। এখন সেখানে হাসনাত সাহেব, সার্জিস সাহেব তিনি বলেছেন যে তার বাবার মানে তাদের এইরকম সামর্থ্য আছে যে শতখানেক গাড়ি নিয়ে শোডাউন করার। আসলে ভাই তাহলে আপনি মানে এতদিন কেন দেন না? এখন মানে এই শতখানেক গাড়ি নিয়ে শোডাউন করার সামর্থ্য আপনার আছে, এটা আপনি এখন বলতেছেন, অথচ আপনি ঢাকা ভার্সিটিতে যখন থাকেন সেখানে তো আপনি মানে গরিবরা যে সমস্ত সুযোগ সুবিধা নেয় আপনি তো সেই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে হলে ছিলেন ভাই, সেটা আপনি কি বলবেন? যাই হোক, আমার বিষয় সেখানে না, আমার বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি বাংলাদেশের বিগত মানে
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, সবাই আসলে যখন ক্ষমতা পায় বা ক্ষমতার স্বাদ পায়, তখন ওই দলের নেতাগুলো আসলে আঙ্গুর ফুলে কলা গাছ হয়, এইরকম ঘটনা বাংলাদেশে আসলে তারা খুবই রেয়ার নয়, আসলে এটা অ্যাভেলেবেল। এখন ক্ষমতার কেন্দ্রে বাংলাদেশে সার্জিস এবং হাসনাতরা আছেন, এবং তারা সেই সুযোগে কাজে লাগিয়ে হয়তো বা তারা ওইজন সৎখানেক গাড়ি নিয়ে আপনার শোডাউন করেন, হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করেন, অথবা সেনাবাহিনীর বিরুদ্ধে মারাত্মক কোনো অভিযোগ তোলেন। যা হোক, বলতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে বিতর্কিত মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কেউ করেনি, যে বিতর্কিত আপনারা করছেন। যা হোক, এখন সার্জিস সাহেবের বিষয়ে হয়তো উল্লেখ করে আমার এক বন্ধু জিয়ান ইসলাম জাবেদ তার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে আসলে আমিও যদি জমিদারের ছেলে হতাম তাহলে আজকে আমিও সৎখানেক গাড়ি নিয়ে সেখানে নিজ এলাকায় শোডাউন করতাম। আসলে এখানে তিনি সার্জিসকে কটাক্ষই করেছেন, কেননা সার্জিস কেমন তোর জমিদারের ছেলে বা হ্যাঁ, সার্জিসদের অর্থনৈতিক অবস্থা সেটা মানুষের আসলে পূর্বে থেকে জানা আছে। যাই হোক, আমরা চাইবো যে সার্জিস এবং হাসনাতরা আসছেন বাংলাদেশের, বা পরিবর্তনের ডাক নিয়ে তারা আসছেন, বা গতানুগতিক যে সমস্ত ধারাগুলো বাংলাদেশে প্রচলিত ছিল সেগুলোর বিপক্ষে তারা ছিলেন বা থাকবেন, এবং তারা বৈষম্য নিরসনের চেষ্টা করছেন। আসলে বৈষম্য নিরসনের চেষ্টা তাদের ছিল, কিন্তু আসলে ওরকম কিছুই তারা বৈষম্য নিরসন করতে পারেননি, বরং তাদের নিজেদের ভিতরে বৈষম্য তীব্র আকার ধারণ করেছে। এবং তারাও আসলে যেই গতানুগতিক বাংলাদেশের ধারা, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবেই করেছে, অর্থাৎ ক্ষমতার স্বাদ পেলে তারা যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখন এই যে সার্জিস এবং হাসনাতরাও এর ব্যতিক্রম নয়। কেননা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নে দেখি যে আসলে তারা কি মানে এই যে কেউ প্রশাসক নিয়োগ করতেছে কোটি কোটি টাকার বাণিজ্যের মাধ্যমে, নাহিদ ইসলাম খান, সজীব ভুঁইয়া, এরা নাকি তাদের যে সমস্ত কার্যক্রমগুলো করে ঘুষ বাণিজ্যের বিশাল বিশাল তাদের নামে অনেক অনেক ক্লেম আছে। এখন অনেকে বলতেছেন যে হাসনাত বড় রকমের একটা ঘুষ নিয়েছিলেন বা আকাম করেছিলেন বলা যায়। এখন এই আকামের মানে ধামাচাপা দেওয়ার জন্য তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মানে অভিযোগ আইনে আসলে নিজেকে আসলে এখান থেকে বাঁচায় নিয়েছেন, অর্থাৎ নিজের যেই অন্যায়টা আসলে এখানে ধামাচাপা দিয়েছেন আর কি বলা যায়। এখন কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা আসলে আমরা জানি না। আমরা মানে সাধারণভাবে মিডিয়াতে যে সমস্ত ঘটনাগুলো আসে দৈনিক, আমরা ওগুলোই আসলে বিশ্লেষণ করে এখানে বলতে চেষ্টা করি। তাই আমাদের এই বলারগুলোর দায় এগুলো আসলে আমাদের নয়, আমরা যে সমস্ত মিডিয়াগুলো থেকে পাচ্ছি বা দৈনিক যে সমস্ত আলোচনাগুলো মিডিয়া হয় তাদেরই দায়। আমরা যাই একটু সামনে আগাই। এখন দেখি যে গতকালকে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে একটি রায় দিয়েছে আদালত। হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে ইশরাক সাহেব, অর্থাৎ বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন, সাবেক বিএনপির সিনিয়র নেতা জনাব সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক সাহেব, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব, তিনি আসলে তখন মানে 2020 সালের যেই নির্বাচন, ওই নির্বাচনে তিনি পরাজয়ের পক্ষে ছিলেন আর কি, তিনি পরাজিত পার্টি ছিলেন। এখন 2025 সালে এসে তাকে হাইকোর্ট এখানে বিজয়ী ঘোষণা করছে। আসলে আমার কাছে হাইকোর্টের এই রায়টা হাস্যকর মনে হচ্ছে, কেননা দুইটা দল থাকলে বা দুইটা প্রার্থী থাকলে সেখানে একটা দল হারে একটা দল জিতে, অর্থাৎ তখন আওয়ামী লীগ জিতছিল। তাহলে হাইকোর্ট কেন আওয়ামী লীগের এই নির্বাচনটা যদি অবৈধ থাকে, হাইকোর্ট তখন কেন এই মানে বিষয়টা মীমাংসা করে নেয়, অর্থাৎ তাদেরকে অবৈধ বলে নেয়? অর্থাৎ শেখ ফজলে নূর তাফরজেন এখানে ছিল, এই দায়িত্বে তাকে কেন অবৈধ ঘোষণা করা হয় নাই? অর্থাৎ আমরা যতই মুখে বলি যে আইন এখানে বা বিচার বিভাগ স্বাধীন, আসলে বাংলাদেশের বিচার বিভাগ কখনোই স্বাধীন না। কেননা এতদিন পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা এই বিষয়টা এখানে কোনো মীমাংসা করতে পারেনি। এখন যখন আওয়ামী লীগ নাই, বিএনপির প্রভাব বাড়ছে, এখন তারা বিএনপিকে আবার এখানে মানে বিজয়ী ঘোষণা করছে। আসলে এটা হাইকোর্টের রায়গুলো হাস্যকর মনে হইতেছে। আবার কালকে হয়তো অন্য কোনো দল এখানে আসবে, তাদেরকে হয়তো আবার এখানে বিজয়ী বা এরকম তাদেরকে সুবিধাভোগী করে নিবে মনে হয় হাইকোর্ট। তাই এখন মনে হয় যে হাইকোর্ট আসলে নিজের সক্রিয়তা হারায়া ফেলেছে। এখানে তারা বিভিন্ন দলগুলার আসলে মানে পূজা করতেছে। যাই হোক, আমরা সেখানে না যাই, আমরা যাই একটু সামনে আগাই। যেটা হচ্ছে যে গত 26শে মার্চ আমাদের যেই মহান স্বাধীনতা দিবস, ওই স্বাধীনতা দিবসের বিষয়ে
বিএনপির এক সিনিয়র নেতা জনাব মির্জা আব্বাস সাহেব তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, অর্থাৎ স্বাধীনতা একবারই। আসলে এটা আমরাও তার সাথে একমত, বা দেশের জনগণ তার সাথে একমত এই কথাটার সাথে। কেননা দেশ একবারই স্বাধীন হয়েছে, একবারই স্বাধীন হয়, আর এই স্বাধীনতা দিবস একবারই। এখানে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই, অর্থাৎ যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু থাকে তাহলে প্রথম স্বাধীনতা বলতে কিছু থাকে না, ওইটা ম্লান হয়। আর বাংলাদেশের দ্বিতীয়বারের যেই তথাকথিত 24-এর আন্দোলন বলা হয়, এই আন্দোলনে আসলে 71-এর কিচ্ছু না। যদি 71 যদি বাংলাদেশে না হতো, 71-এর মুক্তিযুদ্ধ না হতো, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রই সৃষ্টি হতো না। আর বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি না হইলে আজকে এই 24 নামে কিচ্ছু আসতো না। এখানে হয়তো আপনি বিশ্বাস করেন বা না করেন, হয়তো আপনি অন্য দল করতে পারেন বা অন্য মতাবলম্বী হইতে পারেন, কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে 71 আসলে খুবই খুবই ওতপ্রোতভাবে জড়িত। 71-কে বাদ দিয়ে আপনি বাংলাদেশ কল্পনা করতে পারবেন না। তাই এখানে মির্জা আব্বাস সাহেব আসলে সঠিক কথাই বলেছেন, কেননা তারা মুক্তিযোদ্ধা, তারা আসলে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। বিএনপির অনেক নেতা আছেন যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তারা এখনো ওই 71-কে বলতে পারেন না, আর বলা সম্ভব না। এজ এ বাংলাদেশ হিসেবে আপনি কখনোই 71-কে বলতে পারবেন না। আর এই বিষয়টা আসলে যারা 24-এর যে তথাকথিত মাস্টার মাইন্ড বলেন বা যেই মহানায়ক বলেন 24-এর, এরা আসলে ওই 71-কে মানে অস্বীকার করতে চায়। যদিও মির্জা আব্বাস সাহেবের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বা এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটির বা সাবেক সমন্বয়ক, তিনি এখানে বক্তব্য দিয়েছেন যে তারা অন্যরকমভাবে বলতেছেন, কিন্তু তার এই বক্তব্যটা আমার সঠিক মনে হয়নি। কেননা আমাদের 71 কিন্তু আগে, তারপর আপনার 24 যা করেন আপনি এখানে 24 একটা প্রতিষ্ঠিত মানে একটা সরকারকে সরাইছেন, আর 71 আপনার আলাদা একটা দেশ সৃষ্টি করছেন। আপনি কিসের সাথে কি মিলান ভাই? যাক, আপনি কি মিলাবেন বা আপনি কি বলবেন সেটা আপনার বিষয়, আবার আমি কি বলবো, আমি কিভাবে ভাববো সেটা আমার বিষয়। হয়তো আমার সাথে আপনার একমত নাও হইতে পারে, আবার একমত দিন হইতে হবে, এটাও কোনো বিষয় না। যত যা বলেন বা যা কিছু করেন, আসলে 71 আমাদের বা বাঙালির বা বাংলাদেশিদের অস্তিত্ব, জাতিসত্তা এবং শিকড়, এই 71-এর শিকড় অনেক গভীরে। এই 71-কে আসলে আপনারা যতভাবে হোক এখানে ম্লান করতে পারবেন না। আর এই জন্যই হয়তো বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেব এই কথাটি যথার্থই বলেছেন যে 71-এ পরাজিত শক্তি বা 71-এ পাক হানাদারদের সহায়তাকারী সংগঠন বা দল বা যারা সমর্থক, তারাই আসলে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাইছে, বা তারাই এখন বড় বড় কথা বলছে। আসলে এখানে তিনি কাদেরকে মিন করছেন সেটা আপনারা ভালো করে বোঝেন, তাই আমরা সেই বিষয়ে তাদের সম্পর্কে ওইভাবে না বলি, কেননা তাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি, কম বেশি আমাদের বাংলাদেশি সকলে জানা আছে তাদের। আর সেই দলটি, অর্থাৎ যারা 71-এ বাংলাদেশের বিরোধিতা করছে বা পাকিস্তানিদের সহযোগী ছিল, তারা কিন্তু এখন বাংলাদেশের যে সদ্য পতিত সরকার বা বিদায়ী সরকার, তাদেরকে এখন জনগণের সামনে ক্ষমা চাইতে বলে তাদের কৃতকর্মের জন্য। কিন্তু আসলে ওই দলটি তারা নিজেরা যেন বাংলাদেশের জনগণের সাথে যেই কাজ 71-এ করছে সেই বিষয়ে তারা এখনও যেন জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টা তারা ভাবে না। তাদের মাথায়ও আসে না যেন তারা জনগণের কাছে এখনও ক্ষমা চায়নি। আজকে 53 বছর বাংলাদেশের চলে, 55 বছর, এই 53 থেকে 55 বছরের ভিতরে তারা আজও জনগণের কাছে একবারের জন্য ক্ষমা চায়নি, অথচ তারাই আবার আওয়ামী লীগকে বা অন্য দলকে উপদেশ দিচ্ছে যে তারা নাকি জনগণের কাছে ক্ষমা চাও। যাই হোক, আসলে খুবই হাস্যকর তাদের উপদেশগুলো। নিজেরা যে ভুল করছে সেই ভুল জনগণের সামনে ক্ষমা না চেয়ে অন্য দলকে তারা মানে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে, যেটা খুবই হাস্যকর, লজ্জাস্কর। যাই হোক, সর্বশেষ একটা কথাই বলি, যেটা হচ্ছে যে 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের মানে বাংলাদেশিদের ঠিকানা। তাই 71-কে মানে মুছে ফেলে এখানে 24-কে যেন আপনি প্রতিস্থাপন করতে পারবেন, এখানে আপনারা হয়তো সফল হবেন না। দেখবেন হয়তো আপনারাই কোনো এক সময় দেখবেন আস্তাক মানে কোনো এক মানে ময়লা আচ্ছন্ন কোনো এক গুহাতে নিক্ষিপ্ত হবেন। সর্বশেষ আপনারা যে পরিবর্তনের ডাক নিয়ে আসছিলেন, আসলে আপনারা নিজেরাই পরিবর্তন হন নাই। আপনাদের ভিতরে গতানুগতিক যেই সমস্ত দলগুলা যেই সমস্ত কাজগুলো করছে সেগুলো আপনাদের ভিতরে আছে, চলমান, বিদ্যমান। তাই আমরা চাইবো আপনারা পরিবর্তন হন, শত শত গাড়ি বহন নিয়ে এখানে মানে
এই এই সমস্ত কাজগুলো পরিহার করেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর মতো এরকম মানে উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মানে কোনো সংস্থা বা ইনস্টিটিউশনকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মুক্তবাগ অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে, স্পেশাল ঈদ এপিসোডে। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের বন্ধুবান্ধবের জন্য শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।